কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় জানেন তো পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। হয়তো ওই ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা উচ্ছন্নে যায়নি বা আমরা বেঁচে আছি বা এখনো সততা, সত্য, ন্যায়, এইসবের কথা বা এই ওয়ার্ডগুলো এখনো শোনা যায়। তো আজকের ঘটনা পাঠিয়ে দিয়েছে স্মিতা সাহা। স্মিতা সাহাকে বলছি তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও ভয়ঙ্কর আজকে দুটি ঘটনা, মানে স্মিতা সাহা দুটি ঘটনা পাঠিয়েছে স্মিতার দি। আজকে কিন্তু দুটো ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মারাত্মক ঘটনা, দুটো হন্টেড হাউসের ঘটনা। একটা তো নর্থ ইস্টে, নামটা মেনশন করছি না, আর একটা হায়দ্রাবাদে। তো যারা ভাবছেন স্মিতা দির মতো এরকম ঘটনা শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। স্মিতা সাহাকে আপনাদের যদি মনে আছে, আমি কারণ ওই ঘটনাটায় অনেক কমেন্ট পেয়েছিলাম যে উনি অ্যাকচুয়ালি বিউটিশিয়ান, অনেক বছর ধরে, মানে উনি ওনার পার্লার আছে এবং একটা মেয়ে শিখতে এসেছিল, ওনার কম্পিটিটর ছিলেন। এই মেয়েটাকে পাঠিয়ে ওনার উপর কালো জাদু করার চেষ্টা করেছিলেন, প্রেত চালনা করার চেষ্টা করেছিলেন। এবং এটা যখন মানে হয় না, পাল্টি হয় আর কি, যখন মানে এটা ফিরিয়ে দেওয়া হয়, পার্টিকুলার যে মেয়েটা ওনার চুল কেটে, মানে চুল কেটে, যেটা আমি বলেছিলাম না পার্লারে ট্যাগটা ছিল যে পার্লারে যদি কোন পার্লারে যাচ্ছেন সেটা কিন্তু কাউকে বলবেন না। আমি জানি অনেকেরই মনে পড়ে গেছে এই ঘটনাটা। ওই স্মিতা সাহা, ওই দিদি পাঠিয়ে দিয়েছেন আমাদের দুটো ঘটনা, অ্যাকচুয়ালি দুজনই ওনার ক্লায়েন্ট। অ্যান্ড যেহেতু ওনার ঘটনাটা উনি যখন শুনিয়েছিলেন, উনি বলেছিলেন যে এরকম একটা চ্যানেলে পাঠিয়েছে, ও ঘটনাটা শেয়ার করে হন্টেড। তারপর যারা শেয়ার করেছে বলছে আমাদের সঙ্গেও তো ঘটেছে, কিন্তু অনেকে তো মানে এটাকে হাসি মজাক করে নেয়, ভাবে আমাদের মানে মেন্টালি আমরা অসুস্থ, তাই আমরা বলতে একটু হেজিটেট ফিল করি। তো দুইজন ক্লায়েন্টই উনি মানে ঘটনাটা দুজনের থেকে নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করেছে। প্রথম হলো শিখা দীক্ষিত। হ্যাঁ, তো শিখা দীক্ষিত বুঝতেই পারছো নন বেঙ্গলি একজন ফ্যামিলি। তো উনি শেয়ার করেছেন, তো উনি মানে স্মিতাদির মানে ক্লায়েন্ট আর কি, প্রতি মাসে উনি সার্ভিস নেন স্মিতাদির থেকে। তো ও যখন বললো, তো আগে কি হয়েছে, ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তো যেটা হয় আর কি, ইনলসদের সঙ্গে প্রচন্ড প্রবলেম, মানে ওকে প্রবলেম করতো। ফর এক্সাম্পল, আজকাল যেটা হয় বলে, অনেকেই বলে না যে মেয়েরাই হয়তো অ্যাডজাস্ট করতে চায় না। কিছু ক্ষেত্রে হয়তো সত্যি মেয়েরা অ্যাডজাস্ট করতে চায় না, কিন্তু বহুত অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মেয়েরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে অ্যাডজাস্ট করতে। তারা অ্যাডজাস্ট করার পর তথাপিও যদি তোমরা খালি পাটকেল ছুটতে থাকো, মেয়েটা আর কোথায় যাবে, তাই না? শিখারও কিন্তু ওইরকমই দশা হয়েছিল। আহ মানে শাশুড়ি মা সবসময় দহেজ নিয়ে, যেহেতু বললাম নন বেঙ্গলি, দীক্ষিত বুঝতেই পারছো টাইটেলটা শুনে, যে শাশুড়ি মা ওই তোমার পণ্যে নিয়ে কি দিয়েছে, আরো চাই আরো চাই, মানে মুখটা তো হা হতে হতে বেশি হতে চায়। ওকে খেতে দিত না, হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিত না, হাজব্যান্ডের সঙ্গে কোথাও বেরোলে নানা রকম চারিত্রিক দোষ নিয়ে, মানে শাশুড়ি মা নিজের ছেলে এবং ছেলে বৌমাকে এমন বাজে বাজে কথা বলতো, যেটা মানে স্মিতাদির সঙ্গে শিখা শেয়ার করেছে, বাট আমার পাবলিক ফোরামে নাই বা বললাম, তাই না? তো এত বাজে বাজে কথা বলতো, তো ছেলে একদম অতিষ্ঠ হয়ে বলছে যে ঠিক আছে তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি। মানে ওরা কিন্তু খুব ভালো একটা মানে ভালো অ্যাপার্টমেন্টেই থাকতো, বলছে আমি ছেড়ে, আমি লাগে ভাঙ্গাচোরা ঘরে থাকবো তবু আমি শান্তিতে থাকতে চাই, বলে শিখাকে নিয়ে ওর হাজবেন্ড আলাদা হয়েছে। যেহেতু হুট করে আলাদা হয়েছে না, ওরকম বাড়ি কিন্তু ওরা খুঁজে পায়নি। তো যাই হোক, একটা বাড়ি পেয়েছে যেখানে তোমার মানে ভাড়াটিয়ারা এক চাল মানে এক লাইনে থাকতো, বুঝলে? এক বিল্ডিং নয়, তোরা এক চালা বাড়ি এক লাইনে থাকতো। এন্ড দু কামরার ফ্ল্যাট বলা ভুল হবে, দু কামরার একটা রুম পেয়েছে, মানে দুটো রুম, ওটার মধ্যে তুমি একটার মধ্যে কিচেন রুম বানাও বা ওটার মধ্যে ডাইনিং টেবিল রাখো ওইরকম, আর একটা শোয়ার রুম। আর একটা যেটা প্লাস পয়েন্ট ছিল, ছোট হলেও প্রত্যেকের কিন্তু বাথরুম আলাদা আলাদা ছিল, অ্যাটাচ ছিল। হ্যাঁ, ঠিক আছে, ছোট হলেও যেরকম করে হোক, যেখানে মানসিক শান্তি পায়। শিখা বলে মুঝে ऐसा लग रहा था कि यही मेरे लिए स्वर्ग है। নাইবা হলো অত মানে লাক্সারিয়াস লাইফ, বাট আমি যে শান্তি পাচ্ছি আমার মনে হয় এটাই সবচেয়ে থেকে বড় আর কি, আমার আমার জন্য আর কি সবচেয়ে থেকে বড় কাজ করবে আর কি আমাকে। তো ঠিক আছে, বাড়িটাতে এসে, আর বাড়িটায় এসে শিখা যেটা দেখতে পারলো না, যে এখানে মাকান মালিকের সঙ্গে ভাড়াটিয়াদের খুব সাক্ষতা, মানে খুব মানে হয় না রিলেটিভের মতো হয়ে গেছে। তো বুঝতেই পারছি যে খুবই ভালো আর কি রিলেশন। তো শিখারাও থাকছে, কোনো অসুবিধা হয়নি। তো শিখারা ওই বাড়িতে তোমার শিফট হওয়ার 3-4 দিন পরের ঘটনা, যেটা শিখা স্মিতা দিকে বলেছে, সেটা হলো যে 3-4 দিনকে বাদ ও কি হয়েছে, ও রান্না করছে। আর বুঝতেই পারছো যে শ্বশুর বাড়িতে থাকলে সবসময় না, ও মানে শাশুড়ি এই অর্ডার দিত তো ওই কাজ করতো, মানে নিজের থেকে ভর চটে বলছে। আমি তো ভয়েও কিচেন রুমে ঢুকতাম না, আবার এসে বলবে যে তুমি নিজেরটা মানে নিজের থেকে চালানোর চেষ্টা করছো, তুমি নিজের মানে সবকিছু নিজের হাতে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছো, ওই ভয়ে
কিচেন রুমে যেতই না। তো বুঝতেই পারছো ও কাজ করতো কিন্তু ইনস্ট্রাকশনে। তো এখানে তো নিজের বাড়ি ঘর। তো বললাম এই যেহেতু দুটো রুম, ও রান্না করছে, হঠাৎ ওর মোবাইল বেজে উঠে, যেটা মানে রান্নাঘরে ও মোবাইল, ওর হাজবেন্ড মোবাইল নিতে মানা করেছে, যেহেতু অনেকেই জানো যে গ্যাস সিলিন্ডারের সামনে কিন্তু মোবাইলে কথা বললে বা যেহেতু মোবাইলের রেডিয়েশন আছে, গ্যাস কিন্তু বুঝতেই পারছো ব্রাস্ট হতেই পারে। তো অ্যাকচুয়ালি সত্যি রান্নাঘরে কিন্তু মোবাইল নেওয়াটা উচিত না। তো ফোন এসেছে, তো মানে ডাইনিং টেবিলে ফোনটা রাখা ছিল, কথা বলতে বলতে ওর মা ফোন করেছে, হয় না মা মেয়ে কথা বলতে বলতে ও ভুলেই গেছে রান্না করে যে মানে কিছু বসিয়েছে। আর একটা কথা বলে রাখি, শিখার কিন্তু তোমার মেমোরি প্রচন্ড স্ট্রং, বহুত স্ট্রং ওর মেমোরি, ঠিক আছে। তো হঠাৎ ওর খেয়াল আসছে, তো বলছে যে মানে ফোনে তো দেখা যায় না কতক্ষণ ধরে কথা বলছে, দেখছি 20 মিনিট ধরে মায়ের সঙ্গে কথা বলছে। তো তো ও তো বলছে শেষ, আমার রান্না শেষ, পুড়ে ঠুরে শেষ। ও দৌড়ে গেছে, গিয়ে দেখে গ্যাস তো বন্ধ করা, নট অনলি বন্ধ করা, তরকারিটা খুব সুন্দর প্লেট দিয়ে ঢাকা, হ্যাঁ যেহেতু ওরা রুটিটাই বেশি কনজিউম করে, রুটি আর সবজি আর কি। তো দেখছি সবজিটাও ঢাকা। তো বলছে যে আরে আমি তো অফ করিনি। আমি যেহেতু বললাম ওর মেমোরি প্রচন্ড স্ট্রং, তো বলছে যে আমি তো অফ করিনি, আবার ঢাকাও, এই ঢাকা ওখান থেকে কি করে আসলো, মানে ওই ঢাকাটা ওর ধোয়া হয়নি, সিঙ্কে ধুয়ে ও ভেবেছিল ওই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবে, বাট ওটা তখনও ধোয়া হয়নি, ওর এইটুকুনি অব্দি মনে আছে। না কিছু বুঝতে পারছে না। আবার মনে মনে ভাবছে হয়তো আমি মানে খেয়াল বসে হয়তো মার সঙ্গে কথা বলতে বলতে ইয়ে করে মানে ঢেকে রেখেছি, হয়তো আমার মনে পড়ছে না, নিজের মনে নিজে বলছে, ঠিক আছে ফাইন গেছে। ওই দিনের রাত্রের ঘটনা, ওর হাজবেন্ড ঘুমিয়ে আছে, শিখা এবং শিখার হাজবেন্ড ঘুমিয়েছে। ওদের যে মানে যেই অ্যাকচুয়ালি বাড়ির এন্ট্রান্স না, ওদের যে রুমে ঢুকার এন্ট্রান্স গেটটা, হ্যাঁ মানে দরজাটা, ওটা দিয়ে না ধুমধুম ধুমধুম 3বার 4বার বাড়ি হলো। তো ওর হাজবেন্ড ভেবেছে হয়তো যেহেতু নতুন এসছে, আশেপাশে ভাড়াটিয়ারও আছে, কথাবার্তা তো হয়, হয়তো কারোর কোনো দরকার পড়েছে। হাজবেন্ড গিয়ে খুলে দেখে কেউ নেই। আবার এসে তো শিখা জিজ্ঞেস করেছে কন থা, তো বলছে কই নেই থা, মে এসে হাওয়াতে হয়তো দরজাটা ইয়ে হয়েছে। তো বলছে এক পাল্লার ভারী দরজা, ওটা তো থোড়ি না হাওয়ার মধ্যে ইয়ে করবে। কথা বলতে বলতে ওরা শুয়েছে। আধা ঘন্টা পর আবার ধুম 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 ধুম। তো গেছে, গিয়ে দেখ খুলে, এরকম সারা রাত্রে নাই নাই করে 5-6 বার হয়েছে। তো ওরা তো ইরিটেড, মানুষটা কাজ করে এসছে, সারা সারা দিন কাজ করার পর রাত্রেবেলা একটু যদি সাউন্ড স্লিপ না হয় সবারই প্রবলেম হয়। পরদিন সকালে শিখার হাজবেন্ড ওই মালিকনিকে বলছে যে কালকে রাত্রে আমার খুব প্রবলেম হয়েছে, কে একটু পরপর এসে দরজা ধাকিয়েছে, আমরা ঘুমোতে পারিনি। তো ওদের না সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা ছিল। তো বলছে যে রুকিয়ে কন বদমাশি কর রা থা मैं देख लेता हूँ, মানে মাকান মালিক বলছে আর কি শিখার হাজবেন্ডকে, আমি দেখছি কি করছে। তো সিসিটিভি ক্যামেরা 3-4টা ইনস্টল করা, যেমন ভাড়াটিয়াদের মুখে, সেন্টার মানে মেইন গেটে, যাতে চোরের উপদ্রব তো ছিল, চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য। তো ওরা পুরো সিসিটিভি মানে দেখেছে, কেউ নেই। এটা দেখে গেছে যে মানে ওদের দরজাটা খুলেছে, ও একবার বাইরে আসে এরকম এরকম করেছে, কিন্তু কেউ ছিল না। তো বলছে যে দেখি আমি তো বের হয়েছে, আওয়াজ শুনেই বেরিয়েছে। তো বলছে হয়তো অন্য বাড়িতে হয়েছে, বা যেহেতু রাত্রেবেলা দেখো পিন ড্রপ সাইলেন্ট থাকে, দূরের আওয়াজে মনে হয় কাছে, তো হতে পারে এরকম ভুল হয়েছে, কারণ এরকম তো হতে পারে না, ঠিক আছে ফাইন। কারণ সিসিটিভি ক্যামেরা ওরাও দেখেছে, শিখাও দেখেছে, শিকার হাজবেন্ডও দেখেছে, কেউই তো ছিল না, খালি দেখা গেছে যে সিসিটিভি ক্যামেরাতে যে শিকার হাজবেন্ড বেরিয়ে এরকম এরকম দেখছে কেউ নেই, আবার বেরিয়ে গেছে দরজা বন্ধ করে, মানে ঢুকে গেছে দরজা বন্ধ করে, ঠিক আছে গেল। তার ঠিক একদিন কি 2 দিন পরের ঘটনা, হ্যাঁ। আহ ওই এই এই রাত্রে ধাক্কা দেওয়ার পর পরের রাত্রে কিন্তু আর কেউ ধাক্কা ধুক্কা দেয়নি, হ্যাঁ। তারপরের দিন কি হয়েছে, শিখা স্নান করেছে, স্নান করে রান্না করেছে, রান্না করে আর কি তোমার খাবে আর কি, ওর হাজবেন্ডকে টিফিন দিয়ে দেয়, ও দুপুরে খাবে। তো আমি বললাম যেহেতু একদম ছোট ছোট রুম, ছোট হলেও তোমার বাথরুম অ্যাটাচ, তো বাথরুমে তোমার লিভিং রুম ওটা বলা ভুল, মানে কিচেন আর ডাইনিং তো একটা রুমে ছিল, ওইখান থেকে বাথরুমের দরজাটা আর কি, ওখান থেকে তুমি যেতে পারবে আসতে পারবো, ওখানেই দরজাটা। ও খেতে বসেছে, রুটি একটা মুখে দেবে, হঠাৎ বাথরুম থেকে শুনছে, ওর বাথরুম থেকে এসছে, গুনগুন করে কোনো মেয়ে মানুষ গান গাইছে, হ্যাঁ মেল কোনো মহিলা গান গাইছে। তো হিন্দি ফিল্মের যেমন স্নান করতে করতে অনেকে বাথরুম সিঙ্গার গান গায় না, ওইরকম। তো না ও না ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পর না ও বলছে যে কি হয়েছে, তখন বলে না দেখতে তো হবে, দিন দুপুরে তো এটা হতে পারে না। তো ও গেছে, গিয়ে দেখে দরজা খোলা, মানে দরজা খোলা, দরজা খুলেছে, খোলার পর দেখেছে কি, মানে ও তো স্নান করেছে সকালে, স্নান করে তোমার রান্নাঘরে রান্না ঠান্না করে ওর হাজবেন্ডকে দিয়েছে, পুরো ফ্লোরটা ভেজা, এবং পুরো একদম সদ্য স্নান করার পর সাবানের যে পার্টিকুলার একটা সাবানের গন্ধ ওর নাকে আসছে, ওয়ারেস ওই সাবানটা ধরো আমি বলছি যে লিরিলের গন্ধ, ওয়ারেস হয়তো শিখা স্নান করে ডাভ দিয়ে।
তো ওই স্ট্রংলি ওরকম সাবানের একটা গন্ধ যেটা ওরা ইউজ করেই না। এখনো মাকান মালিককে ডেকে নিয়ে আসছে যে আপ থোড়া আইয়ে না আন্টি জি। তো মাকান মালিক এসে বলছে যে ঢুকুন। তো বলছে সাবুন কা খুশবু মিল রা আপকো, সাবানের খুশবু পাচ্ছেন? বলছে হ্যাঁ খুব। তুমি কি চান করেছো নাকি? তো বলছে না, আমরা তো সকালবেলায় স্নান করে নিই, স্নান না করে রান্নাঘরে ঢুকি না। তো আর যে সাবানের গন্ধটা পাচ্ছেন আমি কিন্তু ওই সাবান ইউজ করি না, আমরা দেখুন ওই হোয়াইট কালারের ডাফটা ইউজ করি, আর এটা লিরিলের খুশবু আসছে ওরকম আর কি। তখন না ও বলছে যে ঠিক है तुम एक काम करो, तुम खाना खा के मेरे ऊपर चले आओ, আমার উপরে চলে যাও, চলে আসো। আর হাজব্যান্ডকে বলো যে তোমার কি বলে ও অফিস থেকে আসার পর ডাইরেক্ট যাতে উপরে চলে আসে, ঘরে না ঢুকে। ঠিক আছে কি হলো, তো ওকে না তখন ডিসক্লোজ করেনি। তো বলছে যে আমি চলে যাই, আমি তো আপনাকে জাস্ট দেখানোর জন্য যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, কেউ ধাক্কা দিয়ে চলে যায়, অথচ আমি খাচ্ছি, আমার ঘর তো লক করেই আমি খাচ্ছি, রান্না ঠান্না করছি, অথচ মানে আমি মেয়ের আওয়াজও শুনেছি গুনগুন করে গান গাইতে গাইতে, যখন বাথরুমের দরজাটা খুললাম তখন এরকম সাবানের, এমন একটা আননোন সাবানের যেটা আমরা ইউজই করি না। তো যখন ওর বলছে যে না নেই, তুমি ভয় পাচ্ছো, এখন যদি তুমি ওখানে যাও তোমার শরীর খারাপ করবে, তাই নিয়ে আসে, থাকো এখানে, বড়দের কথা শুনতে হয় বলে ওকে ওখানে রেখেছে। ওর হাজব্যান্ডকে তো ফোন করে বলেছে যে তুমি উপর চলে আনা, মানে মাকান মালকিন বলেছে যে উপরে চলে আসতে। হাজব্যান্ড অফিস থেকে এসে উপরে চলে গেছে। তারপর তো তখন মানে প্রথমে তো চাই ঠাই দিল, তারপর বলছে যে তুমি একটা কাজ করো, তোমরা না অন্য বাড়ি খোঁজো। তো হঠাৎ এই কথা বলে তো ওরা তো মানে ইয়ে হয়েছে, বলছে हम लोगों ने कुछ किया, आप लोग को कुछ प्रॉब्लम हो रही है? বলছে না না, ওইটা না, তোমরা বাড়ি খোঁজো, আর যতদিন বাড়ি পাচ্ছ না তোমরা আমাদের গেস্ট রুমে থাকবে, তোমরা আর ওই রুমে থাকবে না। তো বলছে কিউ আন্টি জি আপ এসা বল, মানে কেন এরকম বলছো? তো বলছে যে অ্যাকচুয়ালি দেখো তুমি তো আমার মেয়ের সমান, আর আমি 2টো টাকার জন্য মানুষের ক্ষতি, তোমার ক্ষতি আমি হতে দিতে পারি না। তোমরা বাচ্চা বাচ্চা ছেলে দুটো মেয়ে, আমারই সন্তান তুল্য, তোমাদের খারাপ তো আমি 2টা টাকার জন্য খারাপ করতে দিতে পারবো না। এই 2টা টাকার জন্য উপরওয়ালাকে আমি কি মুখ দেখাবো তোমাদেরকে যদি এরকম করে বলে রাখি? তখন উনি যেটা ডিসক্লোজ করলো যে তোমাদের রুমে একটা মেয়ে থাকতো, 21-22 বছরের মেয়ে, ও নার্সিং ট্রেনিং নিতে এসেছিল, ঠিক আছে? তো মেয়েটা খুব ভালো ছিল, সবার সঙ্গে মিলে জুলে থাকতো, মেয়েটার মা বাবা ছিল না, মামার বাড়িতে মানুষ, হ্যাঁ। তো মেয়েটা থাকতো থাকতো হঠাৎ সকালবেলা একদিন মেয়েটার দরজা খুলছে না, দরজা খুলছে না, তো ওরা সবাই মানে দরজা ভেঙে দেখে মেয়েটা পড়া, তো সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে, ডাক্তারকে খবর দিয়েছে। তো ওরা এসে তো বলছে ওরা মৃত। তারপর পোস্টমর্টমে জানা গেছে মেয়েটার না হার্টে ফুটো ছিল, হার্টে প্রবলেম ছিল। এখন মানে মাকান মালকিন বলছে আমরা জানতাম না ও আদৌ এই জিনিসটা জানতো কি না, কিন্তু ওর হার্টের সমস্যা ছিল এবং ওই সমস্যার দরুনই কিন্তু ওর মৃত্যুটা হয়েছে হঠাৎ আচানক সে। তো যদিও মানে ওই পরে আমি ওর মামাকে যখন খবর দেওয়া হয়, ওর সংস্কার মানে অন্ত্যেষ্টিক্রিয়া ওর মামাই করেছে, কিন্তু শ্রাদ্ধটা ওর মামার বাড়িতে করেছে, এখানে করেনি। আর আমরা তো একটু টুকটুক করতো মনে, তাই আমি পণ্ডিত মানে পুরোহিতরে ডাকিয়ে এই ঘরে একটা পুজো করিয়ে নিয়েছিলাম, ওইটুকুনি। হ্যাঁ, কিন্তু আমার এখন মনে হচ্ছে তারপরে কিন্তু তোমরা এসছো, এরপরে কিন্তু কোনো ভাড়াটিয়া আসেনি। তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এটা একটু অলৌকিক অদ্ভুতরের ব্যাপারই। তো তোমাদের রিস্ক নিয়ে দরকার নেই, তোমরা থাকো, আর তোমরা অন্য বাড়ি দেখো, যতক্ষণ না পাচ্ছ তোমরা আমাদের গেস্ট রুমেই থেকো। হ্যাঁ। আর ওকে বলছে যে খাওয়া দাওয়া তুমি আমার এখানেই করো, কোনো অসুবিধা নেই, তুমি তো আমার মেয়ের মতোই। তখন তখন মানে শিখা মানে স্মিতাদিকে বললো যে আমরা তারপর সপ্তাহ 10 দিন থেকেছি। আর ঠিক তারপরের দিনই ওই মাকানের যে আন্টিটা একটা পুরোহিতকে ডেকে নিয়ে, মানে পুরোহিত ঠিক না, ওঝা গোছের লোককে ডেকে এনে ঘরটাকে যখন দেখাচ্ছে, আমি ছিলাম, আরো ভাড়াটিয়ারা ছিল, তো ওঝা বলছে যে এখানে যে ছিল ওর আত্মাটা এখানে স্টাক হয়ে রয়েছে, এখানে আটকে রয়েছে, ও যেতে পারছে না, আর ও মানে বুঝতে পারছে না ও যে এই পৃথিবীতে নেই। তো বলছে এটা কি করণীয়, ওর তো শ্রাদ্ধ শান্তিও হয়েছে। বলছে যদি শ্রাদ্ধ শান্তি হয়ে থাকে, আপনারা যদি এখানে পুজোও করে রাখেন, কিছু কিছু সময় আত্মারা এত মানে অ্যারোগেন্ট হয়ে যায় বা এত মানে স্টিক হয়ে থাকে না একটা পয়েন্টে, যে এটা আমার ঘর আমি ছাড়বো না। এটা মানে ও একে তো বিশ্বাস করতে পারছে না। এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে স্বভাব যায় না মরলে, মনে আছে? রিসেন্টলি একটু কিছুদিন আগে এসেছিল একজন বৃদ্ধ বয়স্ক, যে হাড় কিপটে বৃদ্ধ বয়স্কর কথা বলছিলাম। তো এই মেয়েটাও না বুঝতে পারছে না, যেহেতু ঘুমের মধ্যেই চলে গেছে, ও রিয়েলাইজ করতে পারছে না যে ও আর নেই। তো ওই যে তোমার রান্নায় যে ঢাকনা দেওয়া, তারপর ওই গুনগুন করে গান গাওয়া, বাথরুমে স্নান করা, আর রাত্রেবেলা নক করতো ঘোরা ঘরে প্রবেশ করার জন্য। তো ওঝাটা বলছে যে আমার মনে হচ্ছে এই বাড়ি, এই রুমটা পার্টিকুলারলি আপনার ভাঙতে হবে, ভেঙে আপনি নতুন কনস্ট্রাকশন করুন। কারণ ও এটা কমফর্ট জোনে চলে এসেছে, তো এটা ওর কমফর্ট জোন, এখান থেকে ও বেরোতে চাচ্ছে না। মানে অনেক সময় আমি এটা শুনেছি আফটার ডেথ নাকি একটা লাইট আসে। এখন এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি যাবে কি যাবে না। তো মেয়েটা হয়তো যায়নি, ও ডিসাইড করেছে ওর কমফর্ট জোনেই থাকতে, কিন্তু এটাতে তো ওর মুক্তি হচ্ছে না, অথচ যে যে এই রুমে থাকছে তার প্রবলেম হচ্ছে না।
তো তখন বললো যে আপনারা এটা ভাঙুন। হ্যাঁ, তো বলছে না, তাহলে যদি এটাই লাস্ট অপশন হয় তাহলে তো ভেঙে ফেলতেই হবে। তো শিখারা মানে শিখারা মোটামুটি যখন একটা ঘর পেলো, যখন ওর জিনিসপত্রগুলি শিফট করে নিল, তারপরে নাকি ওই আন্টি ঘর ভেঙে ফেলেছে। ভাঙার পর তারপরে কি করেছে না করেছে, যদিও আন্টির সঙ্গে কথা হয়, কিন্তু আর এই ভৌতিক ব্যাপার কিছু হয় না হয় বলছে এইসব আমরা জিজ্ঞেস করি না, কারণ আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম, লাইফে প্রথমবার এগুলো এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু এটাও শিখা বলেছে যে যখন আমি এক্সপিরিয়েন্স করছিলাম না, আমার কিন্তু ওরকম ভৌতিক ভয় পাইনি, খালি একটাই ভয় পেয়েছিলাম যে সাবান গুনগুন করে গান গাইছে, সাবানের গন্ধটা। আদারওয়াইজ ওই যে ঢাকনাটা আমি ভেবেছিলাম হয়তো আমি ভুলবশত করে ফেলেছি, কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে না, এটা আর কি যেহেতু ওর একটা অশরীরী আত্মা, যদিও সে হার্মফুল ছিল না, বাট দেখো আমরা যারা জীবিত না তারা একটু ভয়ই পায় হয়তো, তাই না? তো শিক্ষার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছে। তো এই ঘটনাটা স্মিতা দিকে শেয়ার করেছে, কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ স্মিতা দি, আমাদের জন্য ঘটনা তুমি শেয়ার করেছো। আর আরো একটা ঘটনা আছে, সেটাও শোনাবো, কিন্তু শোনানোর আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব তো করে দাও। আর যারা ভাবছো যে ঘটনা পাঠাবে, পাঠিয়ে তো বসে আছি, আর একটা কথা তো বলাই হয়নি, যারা ভাবছে যে দূর এগুলি তো গল্প, গাল গল্প, ঠিক আছে না, কারণ আমি বা কথায় গল্প ভূতুরে রেডিও স্টেশন আমরা কোনোদিনও বলি না তোমরা এই ঘটনাকে বিশ্বাস করো। বিশ্বাস করা না করা তো সেটা তোমরা বুঝবে, তোমরা বলবে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য তো তোমাদের এন্টারটেন করা। তো ছোটবেলায় যে গল্প শুনে নস্টালজিক ফিলিংটা হতো সেটাই ফিরিয়ে দেওয়া, আর কিছু না। তো তাড়াতাড়ি চট করে সাবস্ক্রাইব করে নাও, লাইক বাটনটা ডাক করে রয়েছে, গাল ফুলে রয়েছে, তাড়াতাড়ি লাইক বাটনে প্রেস করো। অ্যান্ড অলসো জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। চট করে চলে যাব আর নেক্সট ঘটনায়, যেটা শিখাদি বলছি, সরি, স্মিতা দি পাঠিয়েছেন। সেটা হলো তোমার পূর্ণিমা ঘোষ, হায়দ্রাবাদে। পূর্ণিমা ঘোষও মানে ট্রান্সফার হয়ে পরে এসে গেছে। এখানে ট্রান্সফার হওয়ার আগে হায়দ্রাবাদ ছিল, এবং হায়দ্রাবাদে ওনার সঙ্গে ঘটেছিল একটা ভৌতিক ঘটনা। তো ওনার না 2-3 বছর অন্তর অন্তর হাজবেন্ডের ট্রান্সফার হয়, তখন উনি কিন্তু যায়। তো বিয়ের প্রায় 6 বছর পর উনি কনসিভ করেন এবং বাচ্চা হয়, কিন্তু বাচ্চা হওয়ার আগে হায়দ্রাবাদে ওই ভৌতিক বাড়িতে ওনার মানে ইনসিডেন্টটা হয়েছিল ওনার সাথে। সেটা হলো ওনারা একটা ফ্ল্যাট নিয়েছেন, গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট আছে না, দেখবি উপরে ফ্ল্যাট আছে, তারপর কার পার্কিং আছে, প্লাস একটা সাইডে একটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একটা রুম থাকে। তো ওটা 2 BHK রুম ছিল। অ্যান্ড যেহেতু একদম লোকালিটি না, একদম পশ এরিয়াতে, সত্যি কথা বলতে গেলে তোমার পূর্ণিমার তোমার হাজবেন্ডের অফিসটাও বেশি দূরে না, আর সব বাজার টাজার সব সামনে। পূর্ণিমার হাজবেন্ড যেহেতু একটু ডেজিগনেশনটা হাইফাই ছিল, ওর না সময় হতো না, পূর্ণিমারই সবকিছু করতে হতো, বাজার হাট সব তো, আশেপাশে বাজার হলে তো ওর জন্য সুবিধা না। তো ঠিক আছে, খুবই ভালো লেগেছে, গ্রাউন্ড ফ্লোর, আলো বাতাসটা একটু কম আসলেও চলো, ঠিক আছে, সবকিছু তো তুমি একটা ফ্ল্যাটে পাবে না। অ্যান্ড এই পশ এলাকাতে যত দাম, ধরো ধরো 25,000 30,000, ওই তুলনায় ওরা 17 না 18 হাজার টাকায় পেয়েছে। তো যে আর কি ব্রোকার বলেছেন এই গ্রাউন্ড ফ্লোর তো ওটার জন্য একটু কমে পেয়ে গেছে, জেনারেলি গ্রাউন্ড ফ্লোর নিতে চায় না। তো বলছে আরে বাবা, পয়সাও বাঁচবে, এত ভালো এরিয়াতে আবার কি গ্রাউন্ড ফ্লোর নিতে চায় না, আমাদের বাবা কোনো অসুবিধা নয় বলে পূর্ণিমারা কিন্তু নিয়ে গেছে। তো শিফট হয়েছে হায়দ্রাবাদ, নতুন নতুন বুঝতেই পারছো সবকিছুই কেনাকাটি করতে লাগবে। একদিন কি হয়েছে, পূর্ণিমা সদাই আনতে গেছে, তো ওখানে একটা মুদিখানা আছে, তুমি লিখিয়ে আনলে, লিস্ট করে দিলে আর ঠিকানা দিয়ে দিলে, ও লিস্ট অনুযায়ী তোমার ঘরে পৌঁছে দিয়ে যাবে। তো যখন মুদিখানা বলছে কোথায় নতুন এসছেন, মানে হিন্দিতেই বলছে, তো বলছে হ্যাঁ ওই রকম ফ্ল্যাটে। বলছে কনসা वाला फ्लैट में, বলছে ওই নিচে যে নিচের ফ্ল্যাটে। বলছে आप लोग ग्राउंड फ्लोर में रहते हो, वो वाला जो अंधेरा अंधेरा है जिसमें धूप नहीं आती। তখন উনি হেসে দিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই, কিন্তু আমাদের এখানে যেহেতু সবকিছু কাছাকাছি, আমাদের ওটা কোনো বদার করে না। বলে বদার নেই করনে সেই আচ্ছা, মানে কোনো কিছু অসুবিধা না হলেই ভালো, ঠিক আছে, এরকম করে বলেছে। ঠিক আছে ফাইন। আফটার দ্যাট কি হলো বলো তো, আহ ঠিক আছে, ওই সদাই নিয়ে তো মুদিখানার লোকটা আসবে, তো ও আগে চলে এসছে। পূর্ণিমা না জাস্ট দরজাটা খুলতে যাবে, আমি বললাম ওখানে কিন্তু গ্যারাজ আছে, ফ্ল্যাট শুধু একটাই। ও স্পষ্ট শুনতে পাচ্ছে ওর ফ্ল্যাটের থেকে অনেকগুলি মানুষ কথা বলছে, এজ ইফ আটা খতম হো গয়া হ্যাঁ, আটা লানা হ্যাঁ, কান্দা লানা হ্যাঁ, और कांदा सब्जी कांदा का भाजी बनाना है, सब्जी में भी डालना है। একদম মনে হচ্ছে কি, মানে দরজাটা খুলেই তোর বৈঠকখানা, মানে লিভিং রুমে অনেকগুলি একসঙ্গে কথা বলছে। ও বলছে এটা তো আমার ঘর থেকেই কথা বলছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে কেউ নেই। তো বলছে আরে এটা কি হলো ব্যাপারটা, আমি তো স্পষ্ট শুনলাম, একজন না কিন্তু অনেকজন মানুষ, মানে একাধিক 4-5 জন, সেখানে বাচ্চারও কেউ মেয়েও শুনছিল। দরজা খুলে দেখে কিচ্ছু নেই। তো এসে দেখে টিভি চলছে কি না, না টিভিও বন্ধ, তাহলে আওয়াজ কিসে শুনলো, কোশ্চেনে অ্যান্সার পেলো না।
তা আস্তে আস্তে মুদিখানার লোকটা এসছে, মুদিখানার লোকটা না বাইরেই রেখে দিয়েছে, বড় বড় পলিথ ব্যাগে এনেছে, বলছে মানে ইয়ে বলেছে তুমি রেখে দিও, নেক্সট টাইম যখন আবার সদাই আনতে যাবে প্যাকেটগুলি নিয়ে গেলেই হলো। ঠিক আছে, ও আর ভিতরেও ঢুকালো না, মানে পূর্ণিমা আস্তে ধীরে টেনে টুনে, যেহেতু অনেক বড় বড় প্যাকেট ছিল, চালের ছিল, চাল ডাল সবকিছুই ছিল, টেনে টেনে ঢুকালো। তো ঠিক আছে, ওই দিন না রাত্রেবেলা ওর হাজবেন্ডকে বলছে যে জানো আজকে গেছি, আসার পর মনে হচ্ছে কি আমার লিভিং রুমে গম গম করছে, কত মানুষ কথা বলছে মনে হচ্ছে, আর খুলে দেখি কেউ নেই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বলছে দূর, তোমার মাথার মধ্যে কি সব চলতে থাকে সবসময়। ঠিক আছে চলো, এইটা গেল। ওই দিন রাত্রেবেলা ওর হাজবেন্ড না তোমার মানে আমি বললাম বড় একটা ডেজিগনেশনে ওনার না ফরেন ডেলিকেটস বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, তো ওখানে তো রাত্রে, আমাদের এখানে রাত্রে, ওদের তো সকাল না, তো রাত্রে 11টা 12টার সময় কনফারেন্স কল করছে মানে ফরেন ডেলিগেটস এর সঙ্গে। হ্যাঁ, তো উনি মানে যেহেতু বললাম 2 BHK, অন্য একটা রুমে ছিলেন, আর পূর্ণিমা দেবী আর কি, পূর্ণিমা ঘুমোচ্ছেন ওই রুমে। হঠাৎ না প্রচন্ড জোরে পূর্ণিমা চিৎকার করে উঠলো, চিৎকার করে শুনে তখন ভদ্রলোক কানে হেডফোন নিয়ে দৌড়ে দৌড়ে এসছে, বলছে কি হয়েছে, মিউট করে। হ্যাঁ, যেহেতু কনফারেন্স কল চলছে, তখন হয়তো অন্য কেউ কথা বলছে, মিউট করে বলছে কি হয়েছে, বলছে আমার গালে না কেউ যেন সজোরে থাপ্পড় দিয়েছে গো, আমার গাল জ্বলে যাচ্ছে। তো লাইট ফাইট জ্বালিয়ে দেখেছে সত্যি 5 আঙ্গুলের দাগ। তখন ও বলছে, মানে পূর্ণিমার হাজবেন্ড আর কি হেসে হেসে বলছে, ও মশা মারতে গিয়ে নিজের গালে দিয়েছে এমন একটা থাপ্পড়, আর বলেছো কে মারছে। বলছে আর নিজে মশা মারলেও কি এত জোরে মারবো নাকি। তখন ওর হাজবেন্ড হাসতে হাসতে বলেছে ঘুমের চোখে মেরেছো, তখন কি সেন্স ছিল কত জোরে কার গালে মারছো, মেরেছো এই দেখো 5 আঙ্গুলে নিজের আঙ্গুলের দাগ নিজের গালে বসিয়ে দিয়েছো। ঠিক আছে চলো, আর কি বলবে, ও তো সুন্দরভাবে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিল, গেছে। তো হায়দ্রাবাদে না ওদের দূর সম্পর্কের কেউ একজন থাকতো রিলেটিভ, মানে তোমার ইয়ের পূর্ণিমার হাজবেন্ডের কোনো কাজিন সিস্টার। তো হয় না দেখো, এরকম জায়গায় না যদি নিজের মানুষ কেউ হক না দূর সম্পর্ক, মনে কতক্ষণে গিয়ে দেখা করি কথা বলি, তখন মনে কি ওরাই প্রাণের আত্মীয়, ওদের থেকে বড় আত্মীয় কেউ নেই। তো ওরা দাদা বৌদির সঙ্গে মেয়েটা দেখা করতে এসছে, তো মেয়েটা প্ল্যান করেছে ওই দিনে চলে যাবে। হ্যাঁ, তো বলছে না দেখা করতে এসেছি চলে যাবো, তো কথা বলতে বলতে বলছে না ডিনার না করে ছাড়বো না। তো ডিনার করতে করতে রাত হয়ে গেছে, তো বৌদি বলছে একা মেয়ে ছাড়বো না, তো বলছে আরে বৌদি হায়দ্রাবাদ প্রচন্ড সিকিউর, আর আমার অভ্যাস আছে, আমি কি এখন নতুন করে থাকছে নাকি, ও উবের ওলা বুক করে আমি চলে যাবো। বলছে না আমি যেতেই দেবো না আজকে। তো যাই হোক, পরের দিন বলছে যে অফিস, বলে অফিসের বসকে তুমি যেভাবে হোক তুমি বলে দিও, একটু দেরি হয়ে গেলে দেরি হবে, বাট আমি তোমাকে যেতে দেবো না। ঠিক আছে, এত আদর করে বলছে বৌদি, ও আর যায়নি। ঠিক আছে চলো। তো কি করেছে ননক, সেদিন মানে ওনার ওই রাত্রেবেলার ওই মিটিংটা ছিল না, তো হাজবেন্ড ওই একসঙ্গে ঘুমিয়েছে, ননদ আরেকটা রুমে ঘুমিয়েছে। রাত্রেবেলা না হঠাৎ ওদের রুমে না নক করছে, দাদা, ও দাদা, বৌদি, ও বৌদি দরজাটা খোল না রে, হয় খোল না রে, দরজাটা দরজাটা খোল না প্লিজ, খোল না, এরকম করে মানে কাতর হয়ে বলছে। ধরপর করে উঠেছে, উঠে বলছে কি হয়েছে, বলছে তুই যদি খারাপ না পাস আমি বৌদির সঙ্গে ঘুমিয়ে যাই, তুই তুই ওই রুমে ঘুমা গিয়া না। বলে কেন কি হয়েছে। ওনা ভয় পেতে পেতে বলছে কি আমি না ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো আমার পাটার মানে দুটো পা এরকম করে, তো ঠান্ডা হাত, হ্যাঁ মনে হচ্ছে কি ওই সুরসুরি কেতু কেতু দিচ্ছে, চোখ খুলে দেখে একটা ছোট্ট বাচ্চার ছায়া, যেমন ওর পায় না এরকম এরকম করে কুতু দিচ্ছে, আর এটা দেখেও প্রচন্ড ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি চোখ বন্ধ করে চোখ খোলার সঙ্গে সঙ্গে বলে গায়েব। আর ওই ভয়ের চোটে আর ওই রুমে থাকবে না। তখন পূর্ণিমা জাস্ট একটা লুক দিয়েছে ওর হাজবেন্ডকে, হ্যাঁ মানে আমাকে তো তুমি 7-5 বুঝিয়ে দিলে, হোয়াট অ্যাবাউট ইয়োর সিস্টার, রাইট, সবাই কি ভুল, সব মেয়েরাই পাগল। ঠিক আছে, ওর হাজবেন্ড আর কিছু ওকে বলেনি। তো মানে ওখানে ছিল মানে ওর বৌদির সঙ্গে ঘুমিয়েছে, হাজবেন্ড অন্য রুমে ঘুমিয়েছে, পরদিন সকালে তো ননদ চলে গেছে। তখন পূর্ণিমা ওর হাজবেন্ডকে বলেছে যে দেখো আমি তোমাকে বলেছিলাম, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি এক গাদা মানুষের কথা শুনেছি, ওখানে বাচ্চারও একটা আওয়াজ ছিল, আমার গালের থাপ্পড়, আমি এতদিন ধরে আছি, মশার থাপ্পড় আমি এরকম জোরে থাপ্পড় দেবো আমার লাল হয়ে পুরো কালশিটের দাগ পড়ে গেছে, হ্যাঁ আর তোমার বোনও কি ভুল দেখবে। হ্যাঁ, তো তখন না ওর হাজবেন্ড কিছু বলেনি, বলছে আমি অফিস যেতে দাও, আমি অফিস থেকে আসার পর কথা বলবো। গেছে ভদ্রলোক। পূর্ণিমা সব কাজ টাজ করে দুপুরে একটু ভাত ঘুম, আর কিছু কিছু কেউ তো নেই কথা বলার, একটু ঘুমোবে। মা, ও না এক চিৎকার মেরে উঠেছে, কেন চিৎকার করে উঠেছে বলে তো, চুলের মুঠি কেউ যেমন এরকম সদরে এরকম করে টানলো না, যেরকম হয়, ও না এরকম করে উঠেছে, বাবা গো মরে গেলাম গো, মরে গেলাম গো, হাত এরকম করছে, মানে দেখে তো কেউ নেই কিন্তু চুলের মুঠি কেউ টেনে গেছে, ইনফ্যাক্ট এত জোরে টেনেছে না এই যে স্ক্যাবটা না ফুলে ফুলে গেছে, মানে কত জোরে টানলে এরকম হয়। হ্যাঁ, আর একটু মুঠি চুল নিচেও পড়া, মানে বোঝাই গেছে কেউ টেনেছে, চুল হাতে এসছে, নিচে ফেলে রেখে গেছে, ওয়ারে সব দরজা তার জানলা তো বন্ধ, সঙ্গে সঙ্গে
ওর হাজব্যান্ডকে ফোন করলো যে দেখো আমি তোমাকে তো অনেকবার ধরে বলছি, এখন দেখো এরকম চুলে, আমি শুয়েছি দুপুরবেলা, আমার কে যেন জোরে করে চুলে মুঠি টেনে নিয়ে গেছে, আমার পুরো স্ক্যাল্প ফুলে গেছে, হ্যাঁ চামড়া ফুলে গেছে, তুমি শিগগিরই আসো। তো হাজবেন্ড কোথাও না এখন ওনার বিশ্বাস হচ্ছে, বলছে তুমি ভয় পেও না, তুমি একটা কাজ করো, বেশি ভয় লাগলে রুমের বাইরে চলে এসো। ও রুমের বাইরে এসে ওই বললাম গ্যারেজের ওখানে জায়গাটা আছে, ওখানে হাঁটাহাঁটি করছিল আনটিল আনলেস ওর হাজব্যান্ড আসেনি। ওর হাজব্যান্ড আসার পর বললো যে এরকম এরকম ব্যাপার। তো ওর হাজব্যান্ডের না স্মোকিং এর খুব একটা অভ্যাস ছিল, তো বুঝতেই পারছো যারা স্মোক করে তারা তো এখানে পাড়ার ঘুমটি দোকান ফোকান, তো ওরা একটা মানে কি বলবো বান্ধা ধরা একটা বাড়ি মানে খদ্দের হয়েই যায়। তো বলছে চলো তুমি আমার সাথে যাওয়া। উনি গেছে, যাওয়ার পর ওনার যে পার্টিকুলার এখানে আসার পর যে ঘুমটির থেকে পানওয়ালার থেকে আর কি স্মোক সিগারেট নিতেন, মানে সিগারেট ফিগারেট পাওয়া যেত, চকলেট এসব পাওয়া যেত। তো পানওয়ালাটা ছিল বিহারি। তো বলছে যে এরকম এরকম আমি না, আপনি এখানে কতদিন ধরে দোকান? বলছে বাবু আমার তো 15-20 বছর হয়ে গেছে। তো বলছে আমরা না পার্টিকুলার ওই গ্রাউন্ড ফ্লোরের ইয়েতে আছে, ওখানে না আমার বিবির সঙ্গে খুব প্রবলেম হচ্ছে। তো বলছে कौन से घर की बात कर रहे हो, वो वाला মানে পার্টিকুলারলি ওই যে তোমার বিল্ডিংটার নাম্বার ওয়াইজ দিয়ে বলে বলছে ওই গ্রাউন্ড ফ্লোরের কথা। বলছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বলছে কা বাবু आप पहले बता देते वहां पे काहे रह रहे हो आप, মানে কেন থাকছো তুমি, ভগবান का शुक्रिया कीजिए भाभी जी को कुछ नहीं हुआ। বলে কেন কি হয়েছে? তো বলছে যে আরে ও তো হাম মানে ঘটনাটা যা ঘটেছে, ও দোকান তখন ওর অলরেডি এখানে ছিল, ও জানে সব ব্যাপার। তো বলছে আপনি একটা কাজ করেন, আপনি ওই রুমে থাকেন না, আর ওনার যেহেতু পানওয়ালার দোকান ওর কাছে তো অনেক খবরাখবর থাকে, তো এই সেম পাড়াতেই বলছে অমুক জায়গায় একটা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্ট ফ্ল্যাট আছে, কিন্তু 2 BHK না, মেবি হয়তো 1 BHK না 3 BHK, মোট কথা মানে 2 BHK না, হ্যাঁ। তো বলছে তো आप देख लीजिए, হ্যাঁ ও খালি है। তো বলছে যে आप पहले बताओ वहां पे क्या हुआ। তো বলছে অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি থাকতো, হ্যাঁ মারাঠি ফ্যামিলি থাকতো, অ্যান্ড ও মানে বিজনেস করতো ভদ্রলোক, এবং জয়েন্ট ফ্যামিলি আর কি, মা বাবা বউ ভাই বাচ্চা সব আছে। তো একদিন কি হয়েছে, তোমার এই মহারাষ্ট্রিয়ান যে লোকটা ওনার মানে পুরো ব্যাংক্রাফট হয়ে গেছে, মানে বলে না পুরো সব শেষ হয়ে গেছে। তো এটা জানে না যে স্বইচ্ছায় সবাই মানে পয়জন নিয়েছিল না মহারাষ্ট্র সেই ব্যক্তিটা দিয়েছিল, সেটা জানা যায়নি, কিন্তু ওদের সবার লাশ ওই রুমের থেকে উদ্ধার হয়েছে। তারপর থেকে যে এই ফ্ল্যাটে থাকে তারা প্রচন্ড প্রবলেম ফেস করে। কেউ মানে হ্যাঁ, পানওয়ালাকে কিন্তু বলেনি ওর বিবি কি কি প্রবলেম ফেস করে, পানওয়ালা নিজে বলছে স্পেশালি মহিলারা ফিল করে কেউ চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, কই বাচ্চা গুদগুদি কর রা এরকম করে বলছে, হ্যাঁ কেউ থাপ্পড় মারতেছে রাগের চোটে, যেহেতু ওদের রুমে তোমরা আছো এখন, মানে এটা তো গ্রাউন্ড ফ্লোর, এটা তো ভাঙাও যাচ্ছে না। তো এরকম প্রবলেম হয় তখন পূর্ণিমার হাজবেন্ড বলছে এক্স্যাক্টলি मेरी वाइफ के साथ भी तो यही सेम प्रॉब्लम हो रहा है। বলছে আপনি বাবু তুমি আজকে হোটেলে যাও, আর এই রুমে থেকো না, তুমি যেই অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে যাও, গিয়ে বলো, আমি বলবে যে আমি খবর দিয়েছি, আমি তোমাদেরকে বলেছি পাঠাতে। তো ওরা গেছে, গিয়ে হ্যাঁ ভ্যাকেন্সি ছিল, যেহেতু আমি বললাম নুক্কারে পানওয়ালার কাছে কিন্তু অনেক রকমের ইনফরমেশন থাকে, হ্যাঁ। তো উনি ছিলেন, গিয়ে যাওয়ার পর ওরা ওখানে সঙ্গে সঙ্গে দেন অ্যাডভান্স করেছে। অ্যাডভান্স করার পর তো বললো যে আমরা অমুক ডেট থেকে আসবো। সেদিন ওরা হোটেলে ছিল, তারপর আস্তে আস্তে ওরা মাল শিফট করে নিয়েছে। তো এই ছিল একটা ঘটনা, যেটা আমি এই মানে অনেকে হয় না বলতে চায় না, কিন্তু কিছু আমি বললাম যে স্টার্টিং এ যেটা বললাম, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে গো, যারা হয়তো পয়সার থেকেও মনুষ্যত্বটাকে বেশি দাম দেয়। আর এইসব মানুষ আছে বলেই পৃথিবীটাতে আমরা বেঁচে আছি, পৃথিবীটা একটু হলেও কিন্তু এখনো সুন্দর আছে। তো কেমন লাগলো আজকের ঘটনাটা? আজকে কিন্তু এপিসোডটা বেশ বড় হয়ে গেছে, কি বলো, দুটো ঘটনা। তো তোমরাও পাঠাও না, তোমরা বড় বড় ঘটনা পাঠালেই তো আমি শেয়ার করবো, তাই না? আর জানো তো সপ্তাহে 3 দিন আসে, মানে একদিন আমি লাইভে আসি, বাদ বাকি 2 দিন কিন্তু এপিসোড আসে। এপিসোড গুলিও কিন্তু মারাত্মক হয়, ভয়ঙ্কর হয়। তো চলো এভাবেই আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকতেই হবে, না থাকলে কি হবে। তোমাদের ভালোবাসা সব সময় চাই রুমকি। আর আজকের এপিসোডটা বন্ধুগণ তাহলে আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।